দুই পাশে দুই বিশ্বজয়ী গোলকিপার, দুই দলের ফারাক আকাশ আর পাতাল। একজন বোকা বনলেন, অন্যজন অতিমানব হলেন। চ্যাম্পিয়ন্স লিগ দেখল রূপকথার গল্প। চ্যাম্পিয়ন রিয়াল নামলো পাতালে, হারলো লিলে। ইনজুরি আর লাল কার্ডে না দমে ইউভেন্টাস গেল জিতে। একদিকে তাকালে ঘটনা সরে যায় অন্যদিকে। চ্যাম্পিয়ন্স লিগে এক অবিস্মরণীয় রাতে গল্পের ছড়াছড়ি। চলুন আমরা কথা বলি যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, বাঁধাকপি থেকে বায়ার্ন মিউনিখ বধ। প্রথম কথাটা শুনে আপনার একটু খটকা লাগার কথা। অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখকে হারিয়েছে এবং আপনি এর পেছনের গল্প, আগের গল্প সবই এতক্ষণে কম বেশি হয়তো জেনে গেছেন। কিন্তু আপনাকে যদি একটু 6 বছর আগে ফিরিয়ে নিয়ে যাই, যখন অ্যাস্টন ভিলার কোচ ছিলেন স্টিভ ব্রুস, এবং ঠিক এই অক্টোবর মাসের 2 তারিখেই 6 বছর আগে আজকের দিনে প্রেস্টনের বিপক্ষে চ্যাম্পিয়নশিপে একটা ম্যাচ খেলছিল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে তার দিকে, অর্থাৎ কোচ স্টিভ ব্রুসের দিকে একটা আস্ত বাঁধাকপি ছুঁড়ে মেরেছিলেন গ্যালারিতে থাকা এক দর্শক। ওই ঘটনা নিয়ে পরে অনেক রটনা রটেছে, কিন্তু সেটাকে আপনি সরিয়ে রেখে এবার মুভ ফরওয়ার্ড করুন 6 বছর। একটা দল সেকেন্ড ডিভিশন থেকে প্রিমিয়ার লিগে উঠলো, 6 বছরের মাথায় তারা জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল এবং এখন অ্যাস্টন ভিলার বায়ার্ন মিউনিখের মতো দলের সঙ্গে রেকর্ড হচ্ছে 2-0। তারা জিতেছে 1-0-তে, কিন্তু দুবার তারা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছে। এই দুবারই তারা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে। প্রথমটা 1982 সালে, যেটা ছিল একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, বা ওই সময় যে টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। সেই স্মৃতিটাই তারা আরও একবার পুনরাবৃত্তি ঘটালো ভিলা পার্কে। এবং কি করে তারা এই ঘটনাটা ঘটালো দেখুন। উনাই এমিরের দলকে আপনার ক্রেডিট দিতেই হবে। কোথায় সেই স্টিভ ব্রুস আর কোথায় উনাই এমিরে। এইভাবে 6 বছরের ভেতরেই পুরোপুরি ভোল পাল্টে ফেলেছে অ্যাস্টন ভিলা এবং বায়ার্ন মিউনিখকে হারিয়ে তারা একটা স্টেটমেন্ট পারফরমেন্সই দেখালো। এবং এরপরে হয়তো অ্যাস্টন ভিলার সমর্থকেরা নিজেদেরকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খুঁজে পেতে চাইবেন। এবং এই ক্রেডিটটা কেন উনাই এমিরিকে আলাদা করে দেওয়া হচ্ছে সেটা আপনি এতক্ষণে হয়তো ভালো মতোই জানার কথা। এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা এবং তারপর এসে বায়ার্ন মিউনিখের মতো দলের বিপক্ষে জেতা। এর আগে ভিলা পার্কে অ্যাস্টন ভিলা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ হোস্ট করেছিল 1983 সালে। সেটাও একটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের কোয়ার্টার ফাইনাল বা ইউরোপিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল, ইউভেন্টাসের বিপক্ষে। এর এত বছর পরে 2024 এসে যখন ভিলা পার্কে এই দুই দল নাম ছিল বায়ার্ন মিউনিখ এবং অ্যাস্টন ভিলা, তখন একটা 7-7 ড্র আগে থেকেই ভিলা পার্কে ছিল। ইনফ্যাক্ট দুই দল যখন মাঠে প্রবেশ করবে তার আগে নিজেদের জেতা একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাকেও ওই টানেলের ভেতরে রেখে দিয়েছিল অ্যাস্টন ভিলা, নিজেদের ফুটবলারকে আরও বেশি অনুপ্রাণিত করতে। এবং এরপর মাঠ জুড়ে যা ঘটেছে সেটা তো আপনি দেখেছেনই। এবং ম্যাচ শেষে এমিলিয়ানো মার্তিনেজ এই ম্যাচে অ্যাস্টন ভিলার জয়ের অন্যতম বড় নায়ক। ইনফ্যাক্ট তাকে সবচেয়ে বড় নায়ক বললেও হয়তো খুব একটা ভুল হবে না। তিনি বলছেন ভিলা পার্কে তিনি এই রকম আওয়াজ আগে কখনো শোনেন নাই এবং কখনো কখনো তার কানে নাকি ব্যথা হয়ে যাচ্ছিল সমর্থকদের এত উৎসাহ আর উদ্দীপনা দেখে। এই উৎসাহটা আরও বেশি বেড়ে গেছে যখন ওই জায়গায় জন দুরান একটা দারুণ গোল করেছেন। ম্যানুয়েল নয়েরের মাথার ওপর দিয়ে বলটা পাঠিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখের জালে, মাত্র 30% বল পজিশন নিয়েও। তাই অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখকে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত সম্ভবত সবচেয়ে বড় চমকটাই দেখিয়েছে। কই ছিল সেই বাঁধাকপি, আর এখন তারা দেখছে নতুন স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগে। অ্যাস্টন ভিলার দিন রাত এভাবেই পাল্টে গেছে মাত্র 6 বছরে। নাম্বার 2, ফ্রেঞ্চ গ্যালাকটিকো। একদম প্রথমেই আপনাকে লেকিপের একটা হেডলাইন দেখাতে চাই, যেখানে তারা লিলের এই রিয়াল মাদ্রিদকে হারানোটাকে বলছে লা গ্যালাকটিকো অথবা লস গ্যালাকটিকোস। নতুন গ্যালাকটিকো কি তাহলে এই লিল? 36 ম্যাচ পরে রিয়াল মাদ্রিদকে যে দলটা হারিয়ে দিল সেই দলটা নিজেদেরকে এখন গ্যালাকটিকো দাবি করতেই পারে। অথচ এই মাঠে যখন রিয়াল মাদ্রিদ যাচ্ছিল তখন পুরো লিল শহর জুড়ে একটা সাজ রব, একটা উদ্দীপনা, একটা উদযাপনের রেশ পুরো শহর জুড়ে বজায় ছিল। কারণ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা তাদের মাঠে আসে। কেউ হয়তো প্রত্যাশাও করেন নাই যে এইরকম একটা ম্যাচে লিল জায়ান্ট রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে আনবে। যে রিয়াল মাদ্রিদ ম্যাচে হারতেই ভুলে যাচ্ছিল সেই রিয়াল মাদ্রিদকে কোনো গোলই লিল করতে দিল না। এবং এইখানেও বেশ কিছু মজার গল্প আছে। 17 বছর বয়সী আয়ুব বয়াদির জন্মদিন ছিল ওই ম্যাচের সময় এবং ওই ম্যাচে তার অন্যতম ক্রেডিট হতে পারে তিনি এনরিককে আটকে রাখার চেষ্টা করেছেন। পরে যখন কিলিয়ান এমবাপেরা নেমেছেন বা ভিনিসিয়াস নেমেছেন, তাদের সবার এগেনস্টে তিনি একটা ভুলও করেন। পুরো ম্যাচে তিনি সম্ভবত 86 বা 87 মিনিটের দিকে একটাই ভুল করেছিলেন, সেটার কারণে তাকে
তাকে অবশ্য গোল খেতে হয় নাই। আপনি পুরো লিল দলটার ক্রেডিট দিতে পারেন, আপনি তাদের গোলকিপারের আলাদা করে ক্রেডিট দিতে পারেন, কিন্তু এই ছেলেটাকে আলাদা করে আপনার একটু মনে রাখতে হবে। এই ফুটবলার পুরো ম্যাচে যা পারফর্ম করছেন সেটা তার জন্মদিনের উপহার হিসেবেও আপনি দেখতে পারেন। ম্যাচ যখন শেষ হয়েছে লিলের ওই গ্যালারির সামনে তিনি যখন গেলেন, তাকে তখন কেউ কেউ কাঁধে তুলে নিলেন এবং গ্যালারি থেকে তাকে সবাই মিলে লিল সমর্থকেরা জন্মদিনের উইশ করেছেন, একেবারে হ্যাপি বার্থডে গান গেয়ে গেয়ে, সেটা অবশ্য তারা ফ্রেঞ্চ ভাষায় গেয়েছেন। এইরকম একটা মুহূর্ত একজন ফুটবলারের ক্যারিয়ারে চিন্তাও করা যায় না। অথচ এই ম্যাচটা ছিল অনেকটুকু এনরিককে কেন্দ্র করে, যেহেতু তার রেকর্ড হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগে তার অভিষেক হয়েছে। যদিও সেই ম্যাচটা তার শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকে নাই, অন্য একজন 17 বছর বয়সী ফুটবলারের জন্য এই ম্যাচটা হয়ে থেকেছে সারা জীবন বলে বেড়ানোর মতো, গল্প করার মতো একটা স্মৃতি হয়ে। এই ম্যাচে লিল যে রিয়াল মাদ্রিদকে চমকে দিল, এরপরে কথা হচ্ছে লিলের তো কাজ হয়ে গেছে, কিন্তু রিয়াল মাদ্রিদকে একটু শঙ্কায় পড়ে গেল। কার্লো আনচেলত্তি বলছেন তার দলের জন্য এই হারটা প্রয়োজন ছিল, কারণ এটাকে তিনি মানছেন একটা ওয়েক আপ কল হিসেবে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত সেই রিয়াল মাদ্রিদকে দেখা গেল কি স্টুটগার্টের সঙ্গে সান্তিয়াগো বার্নাবিউতে শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদ জয় নিশ্চিত করেছিল। পরের ম্যাচে তারা হেরে গেল এবং এরপরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে কঠিন কিছু ম্যাচ খেলতে হবে, যেখানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের আগের বারের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলানের সঙ্গে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে 7 বারের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে, এবং আরও ট্রিকি ম্যাচ যেটা হতে যাচ্ছে অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদ খেলবে লিভারপুলের এগেইনস্টে। আমি বলছি না যে রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে যেতে পারবে না, কিন্তু এই হারটা রিয়াল মাদ্রিদের জন্য আক্ষরিক অর্থেই ওয়েক আপ কল হয়ে থাকার কথা। নাম্বার 3, 3-এর চক্করে থিয়াগো মোত্তা। 3 গোলে জিততে জিততে থিয়াগো মোত্তার দল ইউভেন্টাস সেটাকে বোধহয় একটা অভ্যাসে পরিণত করেছে। হয় তারা 3 গোল দেবে, নয় তারা গোলই দেবে না। অবস্থাটা যেন ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে। লাইপজিগের সঙ্গে আরও একবার ইউভেন্টাস 3 গোল করেছে, তবে তার আগে বহু নাটক জমেছে। এক নজরে আপনি যদি ইউভেন্টাসের এই সিজনে এখনও পর্যন্ত পারফরমেন্স দেখেন, তাহলে আপনি দেখবেন তারা যে ম্যাচেই জিতেছে সে ম্যাচেই তারা 3টা করে গোল করেছে। যদিও এখনও পর্যন্ত এই মৌসুমে সেরিয়াতে মোত্তার দল একটা গোলও হজম করে নাই। চ্যাম্পিয়ন্স লিগে 2 ম্যাচে অবশ্য তাদেরকে সব মিলে 3টা গোল হজম করতে হয়েছে, সেটা নিয়ে অবশ্য ইউভেন্টাসের খুব বেশি মন খারাপ করার কারণ নাই। একটা ঘটনাবহুল ম্যাচ গেছে ইউভেন্টাসের, এবং সেই ম্যাচে তারা 2বার পিছিয়ে পড়েছিল। 2বার পিছিয়ে পড়েও 3-2 গোলে জেতার এইরকম অনন্য রেকর্ড ইউভেন্টাসের নিজেদের এত বড় ইতিহাসে এর আগে ছিল না। তার মানে যা দাঁড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম তারা 2বার পিছিয়ে পড়েও কোনো একটা ম্যাচ জিততে পেরেছে। জিতেছে তো জিতেছেই, তারা আবার সেই ম্যাচ জিতেছে 10 জনের দল নিয়ে। তাদের গোলকিপারকে রেড কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল, এবং তারও আগে তাদের 2জন গুরুত্বপূর্ণ ফুটবলার 15 মিনিটের ভেতর ছিটকে গিয়েছিলেন ইনজুরিতে। একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমার, যার হয়তো মৌসুমটাই শেষ হয়ে গেছে, এবং আরেকজন আর্জেন্টাইন মিডফিল্ডার বা উইঙ্গার আপনি যাই বলেন না কেন, নিকোলাস গঞ্জালেজ। এরকম 2জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই ইউভেন্টাসের জয়ের নায়ক আপনি ধরতে পারেন ভ্লাহোভিচকে, যিনি জোড়া গোল করেছেন, দুর্দান্ত 2টো গোল করেছেন, অথবা শেষের গোলটা কনসেনচাও যিনি করেছেন তাকেও আপনি ক্রেডিট দিতে পারেন। কিন্তু একটু মজা করেই ম্যাচ শেষে থিয়াগো মোত্তা আমাদেরকে বলছেন অন্য গল্পের কথা। তিনি ভিএআর এর দিকে একটু হলেও দোষ দিচ্ছেন। ম্যাচের 3য় গোলের পর ইউভেন্টাসের সবাই যখন একসঙ্গে উদযাপন করছিলেন, তখন ডিফেন্ডার গাত্তি তার কোনুই এসে লেগেছিল থিয়াগো মোত্তার মাথায়, এবং তাকে দেখা যাচ্ছিল তিনি মাথা চুলকাচ্ছিলেন, প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ম্যাচ শেষে তিনি বলছেন যদি ভিএআর আসলেই কাজ করতো তাহলে নাকি গাত্তি রেড কার্ড দেখে মাঠ ছাড়তেন। আবার তিনি এও যোগ করে দিচ্ছেন পুরো ম্যাচে ভিএআর নিয়ে যা যা ঘটেছে, এরপরে তিনি ভিএআর নিয়ে আসলে কথা বলতে চান না। থিয়াগো মোত্তা ইউভেন্টাসে আসার পর ইউভেন্টাসের পুরো চিত্রটাই পাল্টে গেছে, এবং এই নতুন ইউভেন্টাস সম্ভবত বিয়াঙ্কোনির সমর্থকদেরকে আরেকটি হলো ভরসা যোগাচ্ছে। স্পেশালি তাদের সেরিয়ার পারফরমেন্স বেশ ইমপ্রেসিভ, ডিফেন্সিভলি তারা যথেষ্ট সলিড, এবং এই খেলার ভেতরে আগের কোচ ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির সাথে একটা বিস্তর ফারাক চোখেও পড়া যাচ্ছে। আগেরবার থিয়াগো মোত্তা বোলোনিয়াকে নিয়ে রূপকথার গল্প লিখেছিলেন, এবার তিনি ইউভেন্টাসকে নিয়ে আসলে কত দূর যাবেন সেটা আমরা জানি না, তবে এই জয়টা 10 জনের দল নিয়েও ইউভেন্টাসকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাতেই পারে। নাম্বার 4, বার্সেলোনার জয়ের পরও একটা কিন্তু। কোথায় আসলে কিন্তুটা পরে আনি, আগে রবার্ট লেভানডফস্কি বন্দনা করি। লেভানডফস্কি আরও একটা 2টো গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে, এবং এখন তার চ্যাম্পিয়ন্স লিগ গোল হচ্ছে 96। তার সামনে আছেন কেবল দ্য গ্রেট
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। আমরা জানি না তিনি এই দুজনকে ধরতে পারবেন কিনা, তবে লেভানডফস্কি ধীরে ধীরে 100 গোলের দিকে চলে যাচ্ছেন। এবং আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে গোল রেশিও দেখবেন, যারা নিদেন পক্ষে 50টা গোল করেছেন এমন সব স্ট্রাইকারের সেই গোল রেশিওতে এখন রবার্ট লেভানডফস্কি সবার ওপরে। লিওনেল মেসির চেয়েও তার গোল রেশিও বেটার, এবং এটা আমাদেরকে অনেক কিছু বলছে। এই এতদিন ধরে ধারাবাহিক লন্ডোভন্ডস্কি এই বয়সে এসেও বার্সেলোনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন তার আরও একটা রেকর্ড আছে, যেটা আবার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য একটু হুমকি স্বরূপ। দেখুন, 30 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর রবার্ট লেভানডফস্কি এই নিয়ে গোল করলেন 50টা চ্যাম্পিয়ন্স লিগে। তার চেয়ে বেশি 30 পেরোনো ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে বেশি গোল করেছেন। হু ক্রিস্টিয়ানো রোনালদো, তার গোল 68টা। জানি না আরও 18টা গোল রবার্ট লেভানডফস্কি চ্যাম্পিয়ন্স লিগে করতে পারবেন কিনা, কিন্তু ইয়াং বয়েজের সঙ্গে এই ম্যাচটা বার্সেলোনার জন্য যতটা স্বস্তি ছিল, ঠিক ততটাই স্বস্তি ছিল রবার্ট লেভানডফস্কির জন্য। এখন আসুন কিন্তুটা কোন জায়গায়। দেখুন, ইয়াং বয়েজকে বার্সেলোনা হারাতে একদমই অসুবিধা হয় না। ইনফ্যাক্ট 5-0 গোলে বড় ব্যবধানে তারা জিতেছে এবং নিজেদের স্থানটা আরেকবার সংহত করতে তারা পেরেছে। কিন্তু এই ম্যাচের পরে হান্সি ফ্লিকের কি একটু আক্ষেপ হওয়ার কথা। তিনি ওসাসুনার বিপক্ষে তার মেইন ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন, যেমন রাফিনিয়া, লামিন ইয়ামাল অবশ্য পরে নেমেছিলেন, লেভানডফস্কি স্টার্ট করেছিলেন। কিন্তু এই ফুটবলারদেরকে বিশ্রামে রেখে ওসাসুনার ম্যাচে পয়েন্ট খুইয়ে ম্যাচ হেরে তিনি লিগে যে একটা সুবিধাজনক জায়গায় থাকতে পারতেন, তার চেয়ে তুলনামূলক কম সুবিধাজনক জায়গায় আছেন। অথচ এই ইয়াং বয়েজ, তাদেরকে হারানো তো খুব বেশি কঠিন হওয়ার কথা বার্সেলোনার জন্য ছিল না। একে তো বার্সেলোনার ঘরের মাঠে ম্যাচ, তার উপরে সুইস লিগে এখনো পর্যন্ত 8 ম্যাচ খেলে ইয়াং বয়েজ মাত্র একটা ম্যাচ জিতেছে। যে 12 দলের লিগ সুইস লিগে হয়, সেখানে তাদের অবস্থান 11 নম্বর। তো এরকম একটা দলের সঙ্গে আপনি আপনার মূল ফুটবলারদেরকে বিশ্রামে রাখতে পারতেন, ওসাসুনার সঙ্গে আপনি তাদের সবাইকে খেলে দিতে পারতেন, তাহলে হয়তো মাদ্রিদ ডার্বির আগে আপনি আরেকটু সুবিধাজনক জায়গায় থাকতে পারতেন। জানি না, এই সব কিছুই আসলে থিওরিটিক্যাল চিন্তাভাবনা, কিন্তু হান্সি ফ্লিক কি আসলেই একটু আমার মতো করে ভেবেছেন কিনা, যে একটু আক্ষেপ তার হয়েছে কিনা যে ইয়াং বয়েজের নিয়ে বা ইয়াং বয়েজকে নিয়ে এত বেশি সিরিয়াস বোধহয় তিনি না হলেও পারতেন। নাম্বার 5, আহামরি আর্সেনাল পিএসজিকে হারিয়েছে, এবং পিএসজি কখনোই আর্সেনালের বিপক্ষে কখনোই তারা 5 ম্যাচ যে খেলেছে এর আগে কখনো জিততেই পারে নাই। তার মানে আর্সেনাল তাদের ধারাটাই ধরে রেখেছে। কিন্তু এই জয়ে বিশেষত্ব আছে কি? মিকেল আর্তেতা ম্যাচ শেষে বলছেন যে এই জয়টা তাদের দলের জন্য বিশ্বাস এবং আত্মবিশ্বাস দুটোই বাড়াবে। ইনফ্যাক্ট তিনি চান পিএসজির বিপক্ষে যেভাবে আর্সেনাল লড়াই করেছে, ঠিক এই একই ব্র্যান্ডের ফুটবল গোটা ইউরোপিয়ান কম্পিটিশনে চালিয়ে যেতে। ইনফ্যাক্ট ইউরোপের বড় বড় দলগুলোর সঙ্গে তিনি এই ধরনের ফুটবল চান। তার মানে যা বোঝা যাচ্ছে, মিকেল আর্তেতা আর্সেনালের এই পারফরমেন্সে যথেষ্ট সন্তুষ্ট। পিএসজির মতো দলকে আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে যেভাবে হারালো, সেটা আসলেই আর্সেনালের জন্য একটা ট্রেডমার্ক হয়ে থাকতে পারে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে, মানে চ্যাম্পিয়ন্স লিগের কথা বলছি। এই চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে বড় দলের মুখোমুখি হতে হবে যদি তারা রাউন্ড অফ 16 চলে যায়। ইনফ্যাক্ট এর আগেও তাদের বড় দলের বিপক্ষে ম্যাচ থাকবে। সেই ম্যাচে আমরা এই আর্সেনালকে দেখতে পাবো কিনা। গেলোবারের আর্সেনাল যখন তারা চ্যাম্পিয়ন্স লিগে একটা লম্বা সময় পরে ফিরেছিল, সেই আর্সেনালকে আমরা দেখেছি বায়ার্ন মিউনিখের সাথে খেলতে গেলে একটু রয়ে শোয়ে খেলতে। এই আর্সেনালকে আমরা দেখেছি এইবার যখন তারা চ্যাম্পিয়ন্স লিগে গেল, আতালান্তার সঙ্গে তারা অ্যাটাকে একদমই যায় নাই, কিন্তু যখন আবার ঘরের মাঠে তারা খেললো, তখন তারা অপোনেন্টকে একদমই শ্রদ্ধা না করে বরং নিজেদের শক্তি অনুযায়ী তাদেরকে বিট করার চেষ্টা করলো। সম্ভবত মিকেল আর্তেতা এখন এই কাজটাই করার চেষ্টা করবেন। অনেকের মতেই উইদাউট দ্য বল আর্সেনাল এই মুহূর্তে ইউরোপের বেস্ট টিম, এবং এই সলিডিটিটা আর্সেনালকে যোগাচ্ছে তাদের ডিফেন্স লাইন। এই ডিফেন্স লাইন যদি আপনার শক্ত থাকে, তাহলে আপনি সাধারণত এই ধরনের কাপ টুর্নামেন্টে ভালোই করার কথা, যদি আপনার সামনে থেকে গোলটাও আসে। আর্সেনালকে এবার অনেকেই চ্যাম্পিয়ন্স লিগে ডার্ক হর্স হিসেবে ধরতে পারেন। পিএসজির সঙ্গে ম্যাচটা তার আরেকটা কেবল প্রমাণ মাত্র। তো এই ছিল আমার চ্যাম্পিয়ন্স লিগের 5 মিশালের 5টা পয়েন্ট। যদিও লিভারপুল নিয়ে কথা হয় নাই, অনেক বড় বড় দল মিস হয়ে গেছে। আসলে একই সঙ্গে 18টা ম্যাচ, সবগুলো দেখা মুশকিল। আপনি নিশ্চয়ই কোনোটা দেখেছেন যেটা আমি মিস করেছি। আপনার জন্য কমেন্ট বক্স খোলা, জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.